নমস্কার দাদা, সাইন ইউটিউব নমস্কার। চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনি জানেন যে এই মুহূর্তে যেটা সবচেয়ে আলোচিত একটা বিষয়, সেটা হচ্ছে যে বিহারে অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ করা হলো। সেখানে হুম সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে সমস্ত অস্থায়ী শিক্ষক আছে তাদের হুম নিয়ে আপনি কি বলবেন এই মুহূর্তে? দেখুন, প্রথমে আমি বিহার সরকারকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা একসঙ্গে 3.5 লক্ষ নয়, প্রায় 4.25 লক্ষ নিয়োজিত শিক্ষককে তারা পদমর্যাদা দিয়েছে, তারা রাজ্য সরকারের কর্মচারী হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আর এই প্রসঙ্গে আমার পশ্চিমবঙ্গ সরকারকে কিছু বলার নেই। তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। হুম। পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের দৈন্যদশা যে তিমিরে ছিল তার থেকে দিনের পর দিন আরো খারাপ জায়গায় যাচ্ছে। আচ্ছা। তো এটাতে আমরা নিশ্চয় স্তম্ভিত। আজকে প্রায় 300 জনের অধিক পার্শ্ব শিক্ষক হুম। অনাহারে, বিনা চিকিৎসায় এবং তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে আত্মহত্যার মতো পথ তারা বেছে নিয়ে ইহলোক গমন করেছেন। আচ্ছা। তো এই বিষয়ে আর কি বলার, আর তো কিছু বলার মতো ভাষা নেই। এত অমানবিক সরকার আমরা কোনো রাজ্যে কখনো দেখতে পাইনি। শাসকপন্থী নেতৃত্ব অলরেডি দাবি করেছে যে আহ, বিহারের মতো পশ্চিমবঙ্গেও অস্থায়ী শিক্ষকদের একটা স্থায়ীকরণের বিভিন্ন ভাবে যাতে করা হয় তার যেন ব্যবস্থা করা হয়। তো আপনি কি এতদিন দাবি ব্যবস্থা করবেন? করেনি, এতদিন ব্যবস্থা করেনি। আমি তো চাই ব্যবস্থা হোক, সে যেভাবেই হোক। এই সরকারকেই করতে হবে সেটা, যেভাবেই হোক। আমাদের উপযুক্ত যে পারিশ্রমিক, আচ্ছা। আমাদের যে মূল দাবি ন্যূনতম বেতন কাঠামো, এদের কিন্তু মূল স্রোতে শিক্ষকরা যেই বেতন কাঠামো পায়, নিয়োজিত শিক্ষকদের কিন্তু সেই বেতন কাঠামোই দেওয়া হবে বলে সরকার ঘোষণা করে দিয়েছে বিহারের ক্ষেত্রে। হুম, একদম ঠিক। আমরা হ্যাঁ। কিন্তু সেটাও চাইনি, আমরা চেয়েছিলাম ন্যূনতম বেতন কাঠামো, না নতুন বেতন কাঠামো করুক, সেখানে আমাদের মূল স্রোতে নিয়ে আসুক, যাতে আমরা আমাদের জীবিকার যে নিরাপত্তা সেটা যেন ঠিকঠাক থাকে। সেই নিরাপত্তার জন্যই কিন্তু আমরা এই দাবিগুলো করেছিলাম। এখন দেখা যাক, যদি সরকারপন্থী সংগঠন তারা যদি এটা করে আনতে পারে, ওয়েল অ্যান্ড গুড। আচ্ছা। রাজ্যের যে শিক্ষানীতি সেখানে পার্শ্ব শিক্ষকদের স্থান দিয়েছে। তো সেখানে বলা হচ্ছে সেটা নাকি পার্শ্ব শিক্ষকদের বড় একটা সাফল্য, এবং ভাতা বৃদ্ধি সম্পর্কে নানা গুঞ্জন বিভিন্ন মহলে ফাইলের বিভিন্ন প্রসঙ্গ শোনা যাচ্ছে। এ বিষয়ে কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে শিক্ষানীতিতে স্থান দিয়ে তো আমাদের মহান কিছু হয়ে গেছে এমনটা তো নয়। এসএসকে এমএসকে দেরকেও বলা হয়েছিল প্যারা টিচার স্ট্যাটাস দেওয়া হবে। হুম। তো তাদেরকে প্যারা টিচার আজও স্ট্যাটাস হয়নি। যদিও দেওয়া হয়নি, হুম। কিন্তু দিলেই বা তাদের কি হতো? তাদের কি সিসিএল মান বাড়তো? সিসিএল ডিক্লেয়ার হয়েছিল। সিসিএল ডিক্লারেশন এখনো পর্যন্ত হয়নি। হয়নি। তো ওই সমস্ত ভাঁট বকে লাভ নেই। যেটা করলে আমরা বেঁচে থাকতে পারবো, জীবিকা নির্বাহ নির্বাহ করতে পারবো, পুত্র সন্তান নিয়ে, বৃদ্ধ মা বাবাকে নিয়ে যাতে সচ্ছলভাবে বেঁচে থাকি, অন্ততপক্ষে তার রাস্তাটা সরকার করুক, মাননীয় মুখ্যমন্ত্রী করুক, এটাই আমাদের দাবি। আচ্ছা। আচ্ছা। পরের যে বিষয়টি আসবো সেটা হলো যে আপনি জানেন যে কোর্টে বিভিন্ন মাধ্যমে কেস হচ্ছে, সেটা ইপিএফ বলুন, ভাতা বৃদ্ধি বলুন, সমগ্র বিষয় যে কেস হচ্ছে, তো কেস এর শেষ পরিণতি কি, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে কেস করাটা হচ্ছে আমাদের একটা নৈতিক অধিকার। হুম। আমরা আইনগতভাবে যে সিদ্ধ সেটা প্রমাণ করা অবশ্যই দরকার। কিন্তু কেস দিয়ে বিহার যে সংগঠন, তারা কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ জিতেছিল, ডিভিশন বেঞ্চ জিতেছিল, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ জিতেছিল, এবং প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটা জেতার জায়গায় ছিল। শেষ মুহূর্তে এসে মামলাটার একেবারে যখন ফাইনাল রায় হচ্ছে, তার আগের মুহূর্তেও বিচারপতিদের যে বক্তব্য আমরা শুনেছি, তাতে কিন্তু সারা ভারতবর্ষের যে অস্থায়ী শিক্ষকরা রয়েছে, সমগ্র শিক্ষা অভিযানের যে অস্থায়ী শিক্ষকরা রয়েছে, তারা কিন্তু আশায় বুক বেঁধেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওই কেসটাকে ডিসপোজ করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ফলে সেখানে কিন্তু কেসের খুব বেশি লাভ আমরা পাইনি। আমরা যদি ত্রিপুরার দিকে তাকাই, ত্রিপুরার ডিভিশন বেঞ্চ জিতে রয়েছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হুম। এখনো পর্যন্ত সরকার কিন্তু তাদেরকে
মান্যতা দেয়নি, সেই কেসকে কিন্তু মান্যতা দেয়নি, যদিও আমাদের থেকে তারা অনেক বেশি স্যালারি পায়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা তাকাই, আমাদের একটা ইপিএফ মামলা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে জিতে রয়েছে, সেটাও কিন্তু বছর গড়িয়ে গেল প্রায়, হুম, এখনো পর্যন্ত কিন্তু সরকার মান্যতা দেয়নি। অন্যদিকে আরো একটা মামলা আছে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন যে কর্মচারীরা রয়েছে সমগ্র শিক্ষা অভিযানের, তাদের সঙ্গে কম্পেয়ার করে একটা মামলা রয়েছে। সেই মামলা শুনানিও প্রথম দিকে আমরা বিচারপতির বেশ সুন্দর সুন্দর ভাষণ পাচ্ছিলাম, তার কমেন্ট পাচ্ছিলাম, আমরা একটুখানি উত্তেজিত হচ্ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত শেষ পরিণতি কি হবে সেটা কিন্তু সন্দিহান। আমি চাই সেই মামলার আমরা জিতবো, এবং সেই জিতে আমরা সেটা কার্যকারী হবে, আমাদের সে আশা অবশ্যই আমার আপনার প্রত্যেকেরই আছে, বা রাজ্যের যে পার্শ্ব শিক্ষকরা রয়েছে তাদের প্রত্যেকেরই আছে। কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব? এটা কিন্তু আমার একটা প্রশ্ন চিহ্ন আছে। আচ্ছা, তাহলে আপনি যা বলছেন সেটা তাহলে এখন মনে হচ্ছে ঐক্যমঞ্চ কি আবার রাস্তায় নামবে? কি বলবেন এ বিষয়ে? দেখুন, ঐক্যমঞ্চ কখনোই নিজের থেকে কোনো সিদ্ধান্ত নেয়নি। পার্শ্ব শিক্ষকদের, প্যারা টিচারদের যে সিদ্ধান্ত, তাদের যে চাহিদা, সেটার উপর নির্ভর করেই কিন্তু দেখবেন আমাদের প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। সে আন্দোলন চলাকালীন বলুন, আন্দোলন সংগঠিত করার ব্যাপারে বলুন, সোশ্যাল যখন মিডিয়া আমরা, সোশ্যাল মিডিয়া এই হ্যাঁ, মুহূর্তে দ্বিধা বিভক্ত। কিছু চাইছে হ্যাঁ, আন্দোলন হোক, কেউ চাইছে না। দেখুন, আন্দোলনের প্রতি মানুষের একটা ভক্তি শ্রদ্ধা চলে গেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। হুম, কারণ হচ্ছে আমরাও দীর্ঘদিন আন্দোলন করেছি, এছাড়াও রাজ্যের বুকে এই মুহূর্তে বহু আন্দোলন চলছে, কিন্তু সেই আন্দোলনের রেজাল্টও যে খুব ফ্রুটফুল তা কিন্তু নয়। হুম, যদিও আমরা আন্দোলন করে খুব বেশি কিছু না পেলেও গ্র্যাচুইটিটা 1 লক্ষ থেকে 3 লক্ষ করতে পেরেছি, এবং সেটার স্বাদ কেমন যারা এখন এই মুহূর্তে রিটায়ার করছে, বা যে সমস্ত পার্শ্ব শিক্ষকরা মারা যাচ্ছেন, তাদের পরিবার কিন্তু বুঝতে পারছে যে 3 লক্ষ টাকার মূল্য ঠিক কতটা। অন্যদিকে 3% ইনক্রিমেন্ট, সেটাও কিন্তু আমরা কার্যকরী করিয়েছিলাম। 3 লক্ষ টাকার যে গ্র্যাচুইটি আগে যেটা ছিল 1 লক্ষ টাকা, সেটাও কিন্তু কেউ কেউ পেত, কেউ কেউ পেত না। বিশেষ করে মৃত পার্শ্ব শিক্ষক পরিবাররা পেতই না, সেগুলো কিন্তু আমরা কার্যকর করতে পেরেছিলাম, যদিও আমরা তাতে এক বিন্দু সন্তুষ্ট ছিলাম তা কিন্তু নয়। আচ্ছা, কিন্তু মাঝে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে গিয়ে আমরা সবাই তাকিয়ে রয়েছি কোর্ট কেসের মাধ্যমে আমাদের সমস্ত সমস্যার সমাধান হবে। এটার সঙ্গে আমি কেমন যেন একটু দ্বিমত, কারণ কোর্ট বলুন, উকিল বলুন, এগুলো আমরা কম ঘাটিনি। আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি লাস্ট 4-5 বছর 6 বছরের মধ্যে, যে একটা কোনো ইস্যু পাওয়া গেছে আর পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ চুপ করে রয়েছে, এমন কিন্তু ঘটনা ঘটেনি। অথচ কোর্টে যাওয়ার ব্যাপারে আমরা নিশ্চুপ। তার কারণ হচ্ছে আমরা সেখানে কিছু অশনি সংকেত পেয়েছিলাম। হুম, ঠিক সে কারণেই কিন্তু আমরা এখন পর্যন্ত কোর্টের রাস্তায় খুব মানে বেশি গিয়েছি এমনটি নয় কিন্তু। আচ্ছা, আমরা চাই কোর্টের মাধ্যমে যদি সমাধান হয়, আমরা যে কোনো মূল্যে আমরা আমাদের সমাধান চাই। যে সংগঠনই পারুক, যে সংগঠনই করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা প্যারা টিচারদের স্বার্থে কাজ করি। প্যারা টিচারদের সার্বিক উন্নতি আমাদের একমাত্র লক্ষ্য, এবং সেটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। আজকে দেখুন, প্রায় 1-1.5 বছর হতে চললো, প্যারা টিচাররা কোনো খবরে নেই, প্যারা টিচাররা জনমানুষের মধ্যে নেই, আলোচনায় নেই। হুম, তার মানে প্যারা টিচারদের যে দাবি, সেই দাবিকে কিন্তু দমন করে দেওয়া হলো, এবং এটা কিন্তু একটা কৌশল করে করা হলো। তো সেটাই আমার আক্ষেপ, আর সেটার জন্যই আমি চাই যে অবিলম্বে কোর্টে যেমন মামলা চলছে চলুক না, তার পাশাপাশি রাস্তায় নামা অবশ্যম্ভাবী। এবং সেটা এই মুহূর্তে একটা বিরাট বড় সময়, সামনে ইলেকশন, এবং বিভিন্নভাবে সরকার এই মুহূর্তে আন্দোলনের চাপে রয়েছে। পার্শ্ব শিক্ষকরা শুধু আন্দোলনে, বাকি সবাই কিন্তু আন্দোলনে রয়েছে। সেখানে দাঁড়িয়ে আমাদের আন্দোলনে নামা, সে যার নেতৃত্বেই হোক না কেন, হুম, সবসময় যে আমাদের নেতৃত্বে আসতে হবে, সবসময় ঐক্যমঞ্চকে সব বিষয়ে নাক গলাতে হবে, বিষয়টা এমন নয়। আমাদের তো সংগঠনের অভাব নেই, নামুক, আচ্ছা, তারা নামুক, আচ্ছা স্যার, কোনো পরের অসুবিধা নেই। পরের যে বিষয়টিতে আসবো সেটা হলো যে টেট পাস যে সমস্ত পার্শ্ব শিক্ষক আছে তাদের কোর্টে যে কেসটা ছিল সেই কেসের সমাধান হয়েছে, রায় হুম, বেরিয়েছে। এখনো হুম। পর্যন্ত কমিশন কোনো পদক্ষেপ নেয়নি। এ বিষয়ে ঐক্যমঞ্চ কি কিছু ভাববে কোনো পদক্ষেপ গ্রহণ করার? দেখুন, আমরা তো অ্যাকচুয়ালি এই সমস্ত বিষয়গুলো নিয়ে খুব কমই চিন্তা ভাবনা করেছি। টেট বা আমরা চাই সার্বিক একটা উন্নয়ন হোক প্যারাটিচারদের, এবং সবাই যাতে তার সুযোগটা পাই। তো বিষয় হচ্ছে, ওই কেসটা আমার কাছে যতদূর খবর, ওরা কিন্তু আবার ডিভিশন বেঞ্চে যাবে বলে আমি শুনেছি। এখনো গিয়েছে কিনা সেটাও আমি জানি না, আর আমি এই বিষয় নিয়ে খুব বেশি যে খবর রেখেছিলাম বা রাখি তা কিন্তু নয়। আমি চাই সার্বিকভাবে সকলের একসঙ্গে হোক,
তবে যদি ডিভিশন বেঞ্চে না যায় সেক্ষেত্রে কিন্তু সরকার এটাকে মেনে নিতে বাধ্য হবে, এবং সরকার চাইছেও যে কিছু অন্তত প্যারা টিচারকে এখান দিয়ে যদি পাস করানো যায় এবং তাদের যদি চাকরি দেওয়া যায়, তাতে কিন্তু সরকারের চাপটা অনেকটা কমবে বলে আমার মনে হয়। আচ্ছা স্যার, ডিপার্টমেন্টাল টেট নিয়ে আপনার কি বক্তব্য? এখন কি বলবো, ডিপার্টমেন্টাল টেটের আমরা চিরকালই বিরোধিতা করে এসেছি। আচ্ছা 20 বছরের শিক্ষকতার পর যদি আবারও আমাদের টেট পরীক্ষা দিয়ে আমাদের যোগ্যতার মান নির্ণয় করতে হয়, সেটার বিরোধিতা আগেও করে এসেছি, এখনো করব। যদি আগামী দিনে এই নীতিকে মেনে নিতে হয়, সেটা মনে রাখবেন যে বাধ্যতামূলকভাবে মেনে নেওয়া হচ্ছে। তবু আচ্ছা। আমরা যেভাবেই হোক প্যারা টিচারদের সার্বিক উন্নতি চাই, পার্শ্ব শিক্ষকদের যে দীর্ঘদিনের দাবি বেতন কাঠামো, সেটা অ্যাট এনি কস্ট আমরা চাই। সর্বশেষ যে বিষয়টি আপনার সামনে উপস্থাপন করব সেটা হলো, সার্বিকভাবে সমগ্র পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে আপনি কি বার্তা দেবেন? দেখুন, বার্তা যেটা দেওয়ার সেটা সবাই জানে, সব প্যারা টিচারই জানে, সবাই বোঝে, কারণ আমরা তো যে খুব কম শিক্ষিত এমনটি নয়, সবাই ন্যূনতম গ্র্যাজুয়েট। ফলে দাবি কিভাবে আদায় করতে হয়, সরকার যখন না দেয়, হ্যাঁ, দেখুন আমরা 200 বছরের ব্রিটিশ শাসন পেরিয়ে এসেছি। হুম। আমরা বুটের কাছে এতটা হার মানিনি যতটা হাওয়াই চটির কাছে আমরা হার মানছি। তো সেখানে দাঁড়িয়ে আমাদের লড়াই আন্দোলন ছাড়া কোনো গতি, দ্বিতীয় কোনো গতি আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি না। আমি চিরকালই বলেছি যে আন্দোলন ছাড়া পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের ভবিষ্যৎ কোনোভাবেই রচনা হওয়া সম্ভব নয়। সে যেই বলুক না কেন, যে কোর্ট কেস বলুন, অয়েলিং বলুন, আমরা তো সব রকম করেছি। আমরা তো মুখ্যমন্ত্রীর বাড়িতে আমি নিজে 8-10 বার গেছি। সেখানে দাঁড়িয়ে কি হয়েছে? কিছু হয়নি। রিসেন্ট মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখাও করেছি, রিসেন্ট তাও কিছু হয়নি। দেখা হয়েছে কোনো রিসেন্ট? না, রিসেন্ট বছরখানেক আমি পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছি, কারণ আমি দেখতে চাইছি যে বঙ্গের পার্শ্ব শিক্ষকরা আদালতের দিকে যেভাবে তাকিয়ে রয়েছে, সত্যি কথা বলতে আমি নিজেও তাকিয়ে রয়েছি। আদালতের মধ্যে দিয়ে যদি কিছু হয় তাহলে তো খুবই ভালো হয়, বাড়ি বসে সেটা পেয়ে যাব। সেটার জন্য রাস্তায় নামতে হবে না, হাঁটতে হবে না, ঠান্ডায় বসে থাকতে হবে না। তারপর হচ্ছে সরকারের বিরোধিতা করতে হবে না। যে সমস্ত বন্ধুরা আছে আমার, যারা সরকারের বিরোধিতা করলে রাগ হয়, তাদের আর মানে সেই রোষানলে আমাকে পড়তে হবে না। অতএব আমি চাই কোর্টের মাধ্যমে হোক। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ সাক্ষাৎকার দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।